গীতাকে সারপ্রাইজ দিয়ে চমকে দিল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লিকারদা চলে এসেছে আর এসে বলে, তুই যেরকমটা বলেছিলি সেরকমটাই আমরা খোঁজ নিয়ে এসেছি। আমরা যা জানতে পারলাম ওই টেস্টগুলো করাতে মোটামুটি 25,000 টাকা খরচা হবে। কি যেন বলেছিলিস, এমআরআই আরও অনেক কিছুই। তখনই গীতা বলে, 25,000 টাকা? এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু বাবাকেও তো সুস্থ করাটা ভীষণ দরকার। কি করব আমি এখন? তখনই গীতার মনে পড়ে যায় মুখার্জি বাড়ি থেকে গীতাকে যেই গয়নাটা দিয়ে আশীর্বাদ করেছিল সেই গয়নার কথা। গীতা তখন ভাবে, আমার হাতে আর একটাই উপায় আছে, সেটা হলো গয়না। এরপর আলমারি থেকে যখনই গয়নাগুলো বার করেছে তার মধ্যেই চলে এসেছে গিনি আর বলে, জানতাম তুই এই গয়নাটার দিকে হাত বাড়াবি। খুব ভালো মতন তোকে চিনি কিনা সেই জন্যই আন্দাজ করতে পেরেছিলাম। তারপর গীতা, শেষ পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে দেওয়া গয়নাটাই হাত দিচ্ছিস? এই সব কিছুর জন্য তো তুই দায়ী। তাহলে তুই কি করে এই গয়না নিতে পারিস আমি তো সেটাই বুঝতে পারছি না। গীতা তখন বলে, তুই কি বলতে চাইছিস বলতো দিদি? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গিনি তখন বলে, তুই এইরকমভাবে অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে দেওয়া গয়না বিক্রি করতে যাচ্ছিস কেন? কিসের জন্য? তখনই গীতা বলে, তুই আমাকে এরকমভাবে বলিস না। বাবার চিকিৎসা করানোর প্রয়োজন আছে। 25,000 টাকা লাগবে টেস্ট করাতে। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? দেখ প্লিজ এরকম করিস না। তখন গিনি বলে, আমিও তো দেখতে চাই দ্য গ্রেট গীতা এলএলবি কী করে টাকা জোগাড় করে। ফ্রিতে সবার কেস লড়ে দিস না? কি করে পারিস করতে? শোন, তোকে একটা কথা বলি, তুই মেজো কাকুমণির অফিসে গিয়ে চাকরি কর, তবে একটা কাজের কাজ হবে। না হলে তোর দ্বারায় আর কিচ্ছু হবে না। যেটা করছিস সেটা অন্যায় করছিস। আর বাবার যদি কিছু হয় না, আমি তোকে ছাড়বো না। বাবার চিতার কাছেও তোকে আমি যেতে দেব না। কথাটা ভালো করে মাথায় রেখে দিস। গীতা বলে, দিদি তুই এইরকমভাবে বলছিস? প্লিজ দিদি গয়নাটা দে। কিন্তু গিনি গয়নাটা নিয়ে নেয় আর বলে, কেন গয়না দেব? যেই অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে তুই দাঁড়িয়েছিস, কোর্টে তোকে সবাই বারণ করেছিল, কিন্তু তুই কোনো কথা শুনছিস না। কিসের জন্য এত জেদ করছিস? তুই যদি কথাটা শুনতিস তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আজকে এই দিনটা দেখতে হতো। তাই যেটা করছিস সেটা ঠিক করছিস না। আর আমি তোকে এই অন্যায়টা করতে দেব না, কিছুতেই না। যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করছি আমি। এর মধ্যেই ম্যাক বলে, তুমি গীতা বৌদির গয়নাটা নিচ্ছ কেন? গীতা বৌদির গয়নার ওপর তো তোমার কোনো হাত নেই। তাহলে? এর মধ্যেই গিনি বলে, ম্যাক তুমি কোন সাহসে কথা বলছো? তোমার কথা বলা মানায় না। তুমি বাড়িতে ফিরে চলো। তোমার জন্য অগ্নিজিৎ মুখার্জি টেনশন করছে, আর তুমি শেষ পর্যন্ত এরকমটা করছো? কি করে করতে পারো? হ্যাঁ, তোমার কি বাবার জন্য কোনো চিন্তা হয় না? এর মধ্যেই মেহেক বলে, গীতা বৌদি তুমি বারণ করো গিনি বৌদিকে এই সমস্ত কথা বলতে। আর গিনি বৌদি, তোমারও তো বাবা হয়, তোমার কি কোনো অধিকার নেই? তোমার কি কোনো দায়িত্ব নেই? তখন গিনি বলে, আমার দায়িত্ব আমি বুঝে নেব, তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না। আমার এসব একদমই পছন্দ না, বুঝতে পেরেছ? নিজের চরকায় তেল দাও। আর শোন গীতা, আমি এই গয়নাটা নিয়ে গেলাম, এবার দেখি তুই বাবার চিকিৎসা ঠিক কীভাবে করাস। এর মধ্যেই মেহেক বলে, গীতা বৌদি ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তোমাকে জিততে হবে, তোমাকে জিততেই হবে, তুমি পারবে জিততে। গীতা তখন বলে, আমি জানি না মেহেক আমি কি করে জিতবো, কি করে জেতা সম্ভব, কিন্তু আমি চেষ্টা করে যাব। এরপরে গীতা স্কুটি নিয়ে স্টেফনিদা আর লিকারদার কাছে যায়। স্টেফনিদা বলে, কি রে গীতা, তুই এই স্কুটি নিয়ে কোথায় যাচ্ছিস? গীতা বলে, এই স্কুটিটা আমি বিক্রি করে দেব। বাবার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, আর সেই টাকা জোগাড় করতে গেলে এই স্কুটিটা আমাকে বিক্রি করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। লিকারদা বলে, কিন্তু এই স্কুটিটা তো তোর অনেক প্রিয়, তুই শেষ পর্যন্ত এই স্কুটিটাই বিক্রি করে দিবি? আমার মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। গীতা তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি কোনো ভুল করছি না, আমি যা করছি সেটা একদম ঠিক করছি। আর হ্যাঁ, আমাকে তোমরা আর বাধা দিও না গো, আমাকে নিয়ে যেতে দাও, এই গাড়িটা বিক্রি করে দেবো। আচ্ছা তোমরা পারো না এই গাড়িটা বিক্রি করে দিতে? স্টেফনিদা বলে, হ্যাঁ 15-20 হাজার টাকা পাওয়া যাবে, এর বেশি হয়তো পাওয়া যাবে না, এটা তো অনেকটাই পুরনো। গীতা তখন বলে, হবে, ওই টাকা দিয়েই হয়ে যাবে, তোমরা দেখো, হ্যাঁ যদি কেউ নেয়, আমার খুবই টাকার দরকার। এরপর তো গীতা চলে যায়। স্বস্তিক এসে বলে, এই গাড়িটা আমি নেব, আর এই টাকাটা রাখো, তোমরা গীতাকে দিয়ে দেবে। আর গীতা যেন কোনোভাবেই জানতে না পারে আমি এই গাড়িটা নিয়েছি, আমি টাকা দিয়েছি। কারণ গীতা যদি জানতে পারে কখনোই এটা মেনে নিতে পারবে না।
ও আমার কাছে কখনোই টাকা চায়নি আর চাইবেও না। ওর আত্মসম্মান বোধটা অনেক বেশি প্রখর। তোমাদেরকে কি বললাম বুঝতে পেরেছো তো? স্টেফনিদা আর লিকারদা বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই হবে। আপনি একটু গীতাকে দেখবেন, ও খুব ভালো মেয়ে। ওর সাথে অন্যায় হচ্ছে, ওকে এমনভাবে সবাই কোণঠাসা করে দিচ্ছে, সেটা আর বলার মতো না। আপনি অবশ্যই কিন্তু ওর পাশে থাকবেন। এর মধ্যেই গণেশ গাঙ্গুলি আবার পাগলামো শুরু করে দিয়েছে। রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, ইওর অনার, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করতে পারি না ইওর অনার। আর এটা দেখার পরেই সমস্ত রাস্তার লোকজন হাসতে শুরু করে আর বুঝতে পারছে না কি হচ্ছে। পাগলের অ্যাক্টিং ভেবে সবাই হাসাহাসি করেই দেখছিল। ঠিক তখনই স্যান্ডি ফোন করেছে কৃপানকে আর বলে, এই তুই ওই যে গণেশ গাঙ্গুলির গলায় যে বেলটা পরিয়েছিলিস না, গণেশ গাঙ্গুলি ওই বেলটা পরে এখনও কেমন একটা পাগল পাগল অ্যাক্টিং করছে রে। বলছে, ইওর অনার, আমি তো এরকম কিছু করিনি। তখন কৃপান বলে, বাহ, এটা তো দারুণ হয়েছে, ভালো ভালো, আরও খবর দিয়ে যা। গীতা এলএলবি, এবারে তুমি জব্দ হয়েছ। অনেকবার তুমি আমাকে বিপদে ফেলেছ। কাজের মেয়ের হাত ধরেছিলাম বলে অনেক নাকানি চোবানি খাইয়েছ। এবার দেখো কেমন লাগে। প্রিয় মানুষের এরকম হলে কতটা যে কষ্ট হয় সেটা তুমি এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে। আর তোমাকে বোঝাতেও চেয়েছিলাম। তার মধ্যেই গীতা এসে গেছে আর বলে, বাবা বাবা ওঠো, কি হয়েছে কি তোমার? তুমি কেন এরকম করছো? কিন্তু গণেশ গাঙ্গুলিকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। গণেশ গাঙ্গুলি রীতিমতো পাগলের মতন ছটপট করতে থাকে। এরপরে গীতা বলে, হতে পারে না, আমার বাবার সাথে এত বড় অন্যায় যারা করেছে তাদেরকে আমি শাস্তি দেবই, কেউ আটকাতে পারবে না। এরপর গণেশ গাঙ্গুলিকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তার মধ্যেই চলে এসেছে স্বস্তিক। এর মধ্যেই গীতা বলে, এ কি, এই স্কুলটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম, এটা এখানে এলো কি করে? স্বস্তিক তখন বলে, আমি নিয়ে এসেছি। আমার তোমার সাথে দেখা হওয়ার আজকে 1 বছর, তাই সেই খুশিতে আমি এটা তোমাকে গিফট করলাম। আর এটা শোনার পর গীতা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, স্বস্তিকবাবু, এসব আপনি কি বলছেন? স্বস্তিক তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে মনে হচ্ছে না। এর মধ্যেই গীতা বলে, আপনি আমার জন্য এতটা ভাবেন? স্বস্তিক বলে, তোমার জন্য ভাববো না তো আর কার জন্যই বা ভাববো, কারণ তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি। গীতা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। এরপরে প্রলয় এসে গেছে। স্বস্তিককে বলে, আমি না তোর জন্য খুব গর্ববোধ করছি রে স্বস্তিক, তুই খুব ভালো মানুষ তৈরি হয়েছিস। তুই তোর দাদার মতন তৈরি হোসনি, তোর একটা আলাদা পার্সোনালিটি হয়েছে, এটার জন্য আমার খুব ভালো লাগছে। তুই এরকমভাবেই গীতার পাশে থাকিস সারাটা জীবন। এর মধ্যেই বড়বাবুর সাথে কথা বলিয়ে দিচ্ছে গীতা আর বলে, বাবা, বড়বাবুকে বলো সেদিন কি হয়েছিল। বড়বাবু ওই লোকগুলোকে অ্যারেস্ট করবে। কিন্তু গণেশ গাঙ্গুলি এতটাই ভয় পেয়ে গেছে যে কারোর সামনেই আর কোনোভাবেই মুখ খুলতে চায় না। তখনই গীতা ভাবে, যারা যারা এই অবস্থা করেছে বাবার, তাদেরকে আমি ছাড়বো না। এদিকে কাঙালি ভোজন করানো হচ্ছিল। পদ্ম সেখান থেকে খাবার এনে গীতাকে দেয় আর গীতা সেই খাবারটুকু তুলে দেয় গণেশ গাঙ্গুলির মুখে। নায়ক এসব দেখার পর বলে, আমার জন্যই তো এসব হচ্ছে, আমি আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব।